আমরা অনেক সময় বলেছিলাম আপনাদের অনেক এইবার এই পর্বের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের স্টুডিওতে যদি কেউ এসে নিজের কথা বলতে চান তাহলে আমরা তাদের আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক সেইভাবে আজকে আমরা পেয়েছি একজনকে, তিনি হচ্ছেন স্বপন আলী, আমাদের বন্ধু। তিনি এসেছেন দীর্ঘ প্রায় 30 বছর তিনি নানান ধরনের মাদকে আসক্ত ছিলেন, কিন্তু গত 17 মাস ধরে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তিনি নিজেকে ডি অ্যাডিক্ট করবার চেষ্টা করছেন। তার অভিজ্ঞতার কথা আমরা শুনবো আজকে। অ্যাকচুয়ালি স্বপন কথা বলার আগে আমি বলে নিই, সেটা হচ্ছে যে স্বপন, আমরা তো জানি যে অনেকগুলো কারণে মানুষ মাদক আসক্ত হয়। কেমন যারা মাদক বলেন, আমি তো বলি নেশার কবলে পড়ে অনেকগুলো কারণে। তার মধ্যে কতগুলো কারণ যেগুলোকে বলা হয়, যেমন ধরা যাক একটা জায়গায় একটা দেশে যদি মাদক দ্রব্যগুলো সহজে পাওয়া যায় তাহলে সেখানে আসক্তিটা বাড়ে। কেমন ধরা যাক বাজারে প্রচুর হেরোইন পাওয়া যাচ্ছে, পুলিশ তেমন নজরদারি করে না, বা সেটা পাওয়া সম্ভব, যেটা একসময় আমাদের এখানেও ছিল। এখন তারপরে ধরা যাক সেটা যখন খুব কড়াকড়ি হলো আর কি, যে সত্যি সত্যি মাদকগুলো পাওয়া মুশকিল হলো, তখন দেখা গেল যে যেসব ওষুধগুলো, যেমন কাশির ওষুধ ফেন্সিডিল কিংবা কোরেক্স কিংবা নানা ধরনের যে কাশির ওষুধগুলো যেগুলো, সেগুলো লোকে খাওয়া নেশা করতে শুরু করলো। না, নেশার কোনো ঠিক নেই, সে মানে কত রকম যে নেশা আছে সে তো আমরা জানি। যেটা যখন অ্যাভেলেবেল হয়, অ্যাভেলেবিলিটি বাড়লে সেই জিনিসটা নেশা বাড়ে। এখন এটা একটা দিক, তেমনি কিন্তু কতগুলো কারণ আছে আবার, যেমন একেবারেই মানসিক কারণে, মানে নিজের পার্সোনাল কারণে। যেমন যেসব পরিবারে সত্যি সত্যি খুব অবিশৃঙ্খল অবস্থা, একটা বাবা মদ্যপান করে, মাদক আসক্ত, বাড়িতে কোনো ভালো পরিবেশ নেই, ঝগড়াঝাটি অশান্তি, সেসব বাড়িতে দেখা গেছে যে একটা মাদক আসক্তির ব্যাপার হয়। স্কুলে দেখা যাচ্ছে যারা পড়াশোনা একটু অমনোযোগী, যারা একটু পড়াশোনায় পিছিয়ে পড়ে, কিংবা যারা ধরুন একটু একটু কি বলবো আপনার ডেলিকুয়েন্সি যাকে বলে, যারা একটু নানা ধরনের প্রবলেম বিহেভিয়ার, নানা রকমের সমস্যামূলক আচরণ যাদের মধ্যে আছে, তাদের মধ্যে একটা এই ধরনের এই ছেলেদের মধ্যে পার্টিকুলারলি এই ধরনের মাদকাসক্তি আসে। তারপরে ধরুন বন্ধুদের গ্রুপের মধ্যে রিকগনিশন পাওয়ার জন্য, যাতে আমাকে সবাই স্বীকার করে নেয়, তার একটা স্বীকৃতি পাওয়ার জন্যে, সেই জন্য মাদকাসক্তিতে অনেকে জড়িয়ে পড়ে। এরকম নানা কারণ আছে। কেমন কেউ কেউ আছে যারা খুব একটা ধরুন সেন্সেশন পছন্দ করে, খুব একটা সবসময় এক্সাইটমেন্ট চায়, নতুন নতুন জিনিসের একটা এক ধরনের আকর্ষণ, উত্তেজনা চায়, তাদের মধ্যে জড়িয়ে পড়াটা। আপনার ক্ষেত্রে আপনি ধরুন এখন থেকে প্রায় 30 বছর আগে এই নেশাতে জড়িয়ে পড়েছিলেন। কি নেশা করেছিলেন আপনি? নেশা আমি ছাত্র জীবনে তখন আমি ওই চারাস খেতাম, গাঁজা। আচ্ছা, আপনার পরিবারে কিরকম অবস্থা ছিল? সেখানে কি এই ধরনের কেউ, আপনি কোনো নেশা আসক্ত কোনো লোককে দেখেছেন? আমার পরিবারে আমি প্রথম ড্রাগ অ্যাডিক্ট, অ্যালকোহল। তার আগে কখনো অ্যালকোহলিক বা ড্রাগ অ্যাডিক্ট কেউ ছিল না? আগে না। আমার যে পরিকাঠামো। কিন্তু আপনার বাড়ির পরিবেশ কেমন ছিল? মা বাবার সম্পর্ক সেটা কি ভালো ছিল, না সেখানে কেউ অশান্তি ছিল? খুবই শান্তি ছিল আমার। তাহলে হঠাৎ করে আপনি কেন গেলেন? হঠাৎ করে আসার, দেখুন এটা নেশাটা আসে জীবনে নেশার দ্রব্য সেবন করার আগে থেকে। এটা বলে জেনেটিক সূত্রে পাওয়া। না, সেটা বোধহয় ডেফিনেটলি বলা মুশকিল। কারণ আপনার কিভাবে এসেছিল, আপনি শুরু করলেন কি করে? শুরু করছি কি এভাবে, আমি যদি পেছিয়ে দেখি তাহলে আমার কথাটা আপনার সামঞ্জস্য টানতে সুবিধা হবে। কারণ আমি দেখেছি যে আমার যারা ফোর ফাদার্স, তাদের যে কম্বিনেশন, মেল ফিমেল কম্বিনেশন, সেই জায়গা থেকে তখন তো দেখে শুনে বিবাহ ছিল না, তখন বাবা পছন্দ করলেন, বিয়ে হয়ে গেল। তো একটা অ্যানিমিয়ায় জড়িত বা জল ডেফিসিয়েন্সি বা ব্লাড ডেফিসিয়েন্সি এই আমাদের ইন্ডিয়ান কালচারে আছে। আচ্ছা, এনিওয়ে আপনি কেন নেশা? আমি নেশা শুরু করি, আপনি বললেন গাঁজা চরস দিয়ে শুরু করেছিলেন, চরস করার ইচ্ছেটা হলো কেন হঠাৎ? আমি যখন ছাত্র ছিলাম তখন সেই সময় মেধাবী ছাত্রদের দেখেছি নেশা করতে, যারা খুব প্রতিষ্ঠিত ছেলে মেয়ে, তাদের নেশা করতে দেখেছি। প্লাস যেহেতু মিশনারি স্কুলে পড়েছি, ইউরোপের সাথে এবং ওয়েস্টের সাথে একটা মানে খবর রাখার ফলে দেখছি তখন সারা দুনিয়া মেতে উঠেছে রক অ্যান্ড রোল কালচার, হিপি কালচার, ফ্লাওয়ার চিলড্রেন, তো ইসকন। ধাপে ধাপে এসছে, সময় তো ছিল ধাপে ধাপে এসছে। তো তাদের যে লাইফস্টাইল ছিল হিপি মুভমেন্ট, তো আমাদের সামনে একদম জলে উদাহরণ ছিল। তো তারা ফ্যাসিনেট করতো, প্লাস একটা উত্তেজনা তো পেতামই।
আচ্ছা, আপনি নেশার কবলে পড়লেন, চরস টরস দিয়ে শুরু করলেন, তারপরে আর কি নেশা এছাড়া আর কোন নেশা আর কি কি করলেন চরস ছাড়া? এবার আমার ইন্টেন্সিটি বাড়ে, আমি এবার আমার চয়েস অফ কেমিক্যাল বেড়ে যায় ধারাবাহিকভাবে। যেমন গাঁজা চরস, এবার দুটো কম্বিনেশন করে গঙ্গা যমুনা বলতাম, গাঁজা চরস। হ্যাঁ, গঙ্গা যমুনা বলে নাকি সবাই? আমরা বলতাম হ্যাঁ গঙ্গা যমুনা। এখন কি বলে? এখন ছেলেরা সেরকম অতটা এখন বোধহয় দূরদর্শী নয়, চরসটা বোধহয় পাওয়া যায় না অতটা। পাওয়া যায় সবই। দেখুন স্যার, এখন তো বোধহয় গাঁজার ইয়েটাই বেশি, মানে যা দেখি আমরা এখন শুধু গঙ্গাই রয়েছে, যমুনা বোধহয় হওয়া হয়ে গেছে। যমুনাও আছে, যমুনাও আছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে যা এসছে সেই সবকিছুই আছে, সবকিছু। সেই অসুরের সময় ভিলেন ছিল, আজও ভিলেন আছে। দুর্গার সময়, মা দুর্গার সময় ভিলেন ছিল, আজও ভিলেন আছে। তারপরে গঙ্গা যমুনা কম্বিনেশন, তারপরে অ্যালকোহল বিভিন্ন ধরনের, অল্প অল্প করে। অ্যালকোহলকে সব রকম, ধরুন যারা যারা মদে আসক্ত তারা কিন্তু যে রাম খায় সে রামই খায়, হুইস্কি যে খায় সে হুইস্কি খায়। তখন তো আমাদের পকেট মানি খুবই সীমিত ছিল, সেই জায়গা থেকে আমাদের বাজেট করে খেতে হতো। বন্ধু বান্ধব এক জায়গায় জড়ো হলাম, কিছু ফান্ডস অ্যাকুমুলেট করে অল্প অল্প করে, যাতে বাড়িতে না ধরা পড়ি। আচ্ছা, এছাড়া তারপরে কিছু, তারপরে প্রোডাম একটা ট্যাবলেট আসে, রাত জেগে ডেক্সিডিন ট্যাবলেট খেতাম, মানে রাত জেগে পড়ার জন্য। সারাদিন আড্ডা মারতাম, রাত জেগে পড়ার জন্য ডেক্সিডিন ট্যাবলেট। এই 70-এর দশকে যখন আমি বলছেন, সেই সময় কিন্তু এলএসডিও খুব চালু হয়েছিল। লাইসার্জিক অ্যাসিড আমি খেয়েছি, আমি 83 তে খেয়েছি লাইসার্জিক অ্যাসিড, বডিগার্ড ছিল, হ্যালুসিনোজেন যেগুলোকে বলা হয়, হ্যাঁ বডিগার্ড রেখে খেয়েছিলাম। কিন্তু সেটা তো আপনার খুব একটা সুবিধা হয়নি। মানে আমি সেদিনকেই মারা যেতাম, মানে হ্যালুসিনেট করা অবস্থায় বডিগার্ডকে ডজ দিয়ে আমি পাখি হয়ে উড়ে গেলাম। ডজ দিয়ে বডিগার্ডটাকে? বডিগার্ড আমাকে মানে যে সিকিউর করে রাখবে, যে নেশা করে না। ও আচ্ছা, নেশা যে যখন যারা করে তাদের মধ্যে কি একজন থাকে যে নেশা করে না? এলএসডি তো হ্যালুসিনেট করার। ও আচ্ছা, এলএসডি যখন খাবে না তখন যে দলটা খাবে থাকে না, একজন লোক থাকবে, একজন যে ট্রিপ করবে, তার পাশে এসে একজন বডিগার্ড রাখতে হয়, মানে বডিগার্ড নিয়ে নেশা করতে হয়। হ্যাঁ, মানে সে আপনাকে, আপনি সুসাইড করতে পারেন, লাফিয়ে যেতে পারেন, আত্মহত্যা করতে পারেন। বলছেন যে উনি তখন নিজেকে পাখি ভাবছেন, উড়ে যাচ্ছেন। ভাগ্য ভালো যে ছপট নিচে পড়লাম, একটা প্ল্যাটফর্মে প্রচুর বুকে চোট লেগেছিল। তো আপনার যে বডিগার্ড সে কোথায় গেল? সে তো ডজ খেয়ে গেছে স্যার। সে ডজ খেয়ে গেছে, মানে সেও নিজেও খেয়ে নিয়েছে? না, সে বুঝতে পারেনি যে আমি কোন সময় কি ম্যানুভার করব, আমি কিভাবে। তারপর পাখি হয়ে যখন পড়ে গেলেন তখন কি হলো? তারপর বুক চিতে পড়লাম, প্রচুর ব্যথা, মানে নেশা কাটার পরে, মানে হ্যালুসিনেট করার পিরিয়ড শেষ হওয়ার পরে 72 ঘন্টা পরে বুঝতে পারলাম যে বুকে প্রচুর চোট। তখন একটা খুবই, বডিগার্ডকে তখন ধরলেন না যে তোমাকে যে আমি আনলাম বডিগার্ড করে, তুমি আমায় দেখলে, মানসিকতা অন্যরকম হয়ে যায়, অন্যরকম মানসিকতা। তারপরে আর কখনো খাননি? তারপরে এই ট্রিটমেন্টের আগে আমি ব্রাউন সুগারের সাথে এলএসডি চার্জ করেছিলাম। এলএসডি চার্জ করেছিলেন? এবং হয়েছিল কি, এক রাত্রে মানে আমি আমার বাড়ির, আমাকে পিক আপ করে আমার ট্রিটমেন্টে দেওয়া হয়, 72 ঘন্টা আমি ট্রিপ করি। তো আমি আমার বাড়িতে গেছি, টাকা নিয়েছি, হ্যালুসিনেট করছি, এক সন্ধ্যে 900 টাকার মতো নিয়েছি। এবং পথে ঘাটে যার সঙ্গে দেখা হয়েছে আমি কল্পনা করছি যে সেই হচ্ছে পেডলার, তাকে টাকা দিচ্ছি, হয়তো সে মানে অফিস থেকে বাড়ি ফিরছে, হাতে হাতে টাকাটা পেয়েছে, নিয়ে চলে গেছে, বুঝতে পারিনি। এই করে আমি এক সন্ধ্যে 950 টাকা বিভিন্ন লোককে টাকা দান করতে চলে গেছে। দান করতে করিনি, আমি ভাবছি যে সেই পেডলার সেই আপনাকে দেবে এলএসডিটা, এলএসডি না ব্রাউন সুগার। হ্যাঁ, কিন্তু আপনি বলেন এলএসডি চার্জ করেছিলেন? না, এলএসডি চার্জ করা অবস্থায় ব্রাউন সুগারের জন্য যাচ্ছেন উনি। আমি এলএসডি চার্জ করে এবার আমি ব্রাউন সুগার কিনতে বেরোচ্ছি আবার। তার আগে প্রচুর ব্রাউন সুগার চার্জ করেছিলাম। তো এই হচ্ছে মানে টপসি টার্বি একটা সাংঘাতিক একটা। আচ্ছা, তারপরে কি হলো আলটিমেটলি? কিন্তু সেবার আপনি পাখিটাকি হননি? না, পাখিটাকি হয়নি, তবে হাইওয়েতে প্রচুর ঘোরাফেরা করেছি, মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারতাম। সম্পূর্ণ ভগবানের আশীর্বাদে আমি বেঁচে আছি। আচ্ছা, তারপরে এলএসডি আছে, এছাড়া আর কি ধরনের নেশা করেছেন? এছাড়া ধরুন ক্র্যাকটা কি? ক্র্যাক মানে একটা ক্রুড ফর্ম অফ হেরোইন, যেটাকে নাকি কম্বিনেশন কি বেকিং সোডা কি ওয়াশিং সোডা দেয়, সেটার উইথড্রল কিন্তু আরো তাড়াতাড়ি উইথড্রল হয় ব্রাউন সুগারের চেয়েও। আচ্ছা, মানে বেশিক্ষণ নেশা থাকে না? বেশিক্ষণ নেশা থাকে, ইন্টেন্সিটিটা বেশি থাকে, খুব তাড়াতাড়ি নেমে যায়। আচ্ছা, আর তাছাড়া? হোয়াইট ফর্ম অফ হেরোইন আমরা শুরু করি, মানে সাদা যেটা গুঁড়োটা, সেটা নিয়েছেন? সেটা কি নাকে নিয়েছেন? না, আমরা চেস করতাম। আর এবং চেস করা মানে তো এই নাকেই নেওয়া তো? আমরা স্নিফ মানে ইয়ে করা, মানে আপনি কি ইনহেল করেছেন মুখ দিয়ে? আর ইনজেকশন কিছু নিয়েছি। ইনজেকশন কি নিয়েছি? হোয়াইট নিয়েছি অল্প বিস্তর, কিছু অল্প বিস্তর, মানে 3-4 বার নরফিন নিয়েছি। ইনজেকশনটা পছন্দ করতাম না, কারণ আপনি তুললেন বলে আমার মনে পড়লো, এই 90-এর দশকে রত্না এই নরফিনটা যারা হিরোইন আসক্ত ছিল, ব্রাউন সুগারে যারা আসক্ত ছিল, তাদের চিকিৎসার জন্য নরফিন ব্যবহার করা হতো। তারপর দেখা গেল নরফিনেরই নেশা লোকে করতে শুরু করছে। মানে ইনফ্যাক্ট যখন এদের নেশা কাটানোর চেষ্টা করা হয় তখন তো একটা অল্টারনেট ড্রাগ দেওয়া হয়। তো নরফিনটা নর্মালি, আমি এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম সেই সময়, তখন দেখেছি ওই নরফিনের যে
ইয়েগুলো লেভেলগুলো ওগুলো ফেলে দেওয়া হতো, দিয়ে যাতে কেউ বুঝতে না পারে যে কি ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু ঠিক তারা বুঝে যেত। এবং তারপর দেখা গেল যে নরফিন দোকানে গিয়ে তখন আর কেউ হেরোইন খুঁজছে না, ওই নরফিনটাই নিতে শুরু করছে নেশা হিসেবে, তাই তো? আপনি নরফিনটাও নিয়েছেন? হ্যাঁ, 3-4 বার নিয়েছি, তবে ইনজেকশন আমি পছন্দ করতাম না, এই কারণে টাকা তো জলের মতো গেছে। টাকা, হ্যাঁ স্যার, টাকা অনেক ব্যয় করে ফেলেছি। টাকা অনেক ব্যয় করে ফেলেছেন। আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি আপনার ফ্যামিলি লাইফ লিড, আপনি বিবাহিত? আগে হ্যাঁ, বিয়ে করেছিলাম, ডিভোর্স হয়ে গেছে। সেটা কি এই কারণেই? এটা তো একটা কারণ বটেই। আচ্ছা, এই যে ব্যাপারটা, আপনি টাকার যোগানটা পেতেন কোথায়? দেখুন স্যার, যে পরিকাঠামো থেকে আমি আসছি, অর্থটা কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, তারপরে আর্থিক কোনো অসুবিধা ছিল না? আপনি জলের মতো টাকা নষ্ট করেছেন? জলের মতো না করলেও অনেকটাই করেছি। আচ্ছা, বড় বড় কোম্পানির চাকরি নষ্ট করেছি। এই যে আপনি 17 মাস আগে ডি অ্যাডিকশনের জন্য গেলেন, সেটা কি কেউ আপনাকে মোটিভেট করলো, বললো, না আপনার নিজের থেকে? না, আমি ওই ব্রাউন সুগারের সাথে এলএসডি নিয়ে হ্যালোসিনেট করছি, এবার টাকা নিচ্ছি, যাচ্ছি, উন্মাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এবার আমার বাড়ির লোকরা, মানে মা, বিধবা মা আছেন, উনি ভাবলেন হয়তো নতুন নেশা ধরেছে, তো উনি আমাকে লিফট করিয়ে ট্রিটমেন্টে দেন। মানে কিন্তু কখনো যখন নেশা থাকতো না তখন অনুশোচনা হয় না যে আমি এরকম আমার স্ত্রী ছেড়ে চলে গেল, আপনার ছেলে মেয়ে রয়েছে, তারা মিস করছে, এগুলো কিছু মনে হয়, কিছু মাথা কাজ করে? আর মাথা কাজ করে। দেখুন স্যার, নেশা যখন করতাম তখন চিন্তা করে ভাবতাম এবং হতাশ হয়ে আবার থেমে যেতাম, মানে একটু ভাবনা শুরু করে বন্ধ করে দিতাম। হ্যাঁ, যখন ভাবতে শুরু করতাম তখন হতাশ হতাম, যে সুতরাং আর ভাবতেন না ওটা নিয়ে, তো আবার আর নেশা ছেড়ে আজকে ভেবে চিন্তা করছি, এটা হচ্ছে তফাৎ। আপনার এই 17 মাসের ছাড়ছেন, এই সময়ের কথা একটু বলুন, এখন আপনার কি অবস্থা যাচ্ছে? এখন আমি বললাম যে এইসব কিছু স্বাভাবিক ভাবনা চিন্তা আমি করতে পারছি, স্বাভাবিক মানুষের মধ্যে বাঁচতে পারছি, বুঝতে পারছি যে স্বাভাবিক মানুষের প্রয়োজনীয় জিনিস খুবই সীমিত। যেমন একটা কি জানেন তো, আসক্তি যেটা রত্ন আমি বলি, সেটা হচ্ছে যদি কারো নেশার আসক্তি হয়েছে বুঝবো কি করে, মানে অ্যাডিকশনটা। ওরা বলে যে আসক্তি যে হয় তার না, তখন যেটা হয় তার অন্য কোনো, যেগুলো আমাদের সাধারণ লোকেদের ভাল লাগে, যেমন ধরুন ভালো কিছু খেতে ইচ্ছে করা, বেড়াতে যেতে ইচ্ছে করা, জীবনে না কোনো আকর্ষণ থাকে না, নেশার জিনিসটা ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকে না। এখন কি সেই আকর্ষণটা ফিরে আসছে? যখন আপনি ডি-অ্যাডিক্ট হয়েছেন তখন কি সেই আকর্ষণগুলো ফিরে আসছে? আবার আকর্ষণটা ফিরে আসছে বলবো না, আমি আপনাকে আবারও বললাম যে আজকে আমি ভেবে চিন্তা করতে পারছি, সেই জায়গা থেকে আমি আমার পরিকাঠামোর কথা ভাবছি, আমার শারীরিক সক্ষমতার কথা ভাবছি, আমার বয়সের কথা ভাবছি, ব্যয়। কিন্তু আমি একটা কথা বলবো, আপনি তো কৃপা ফাউন্ডেশনে আছেন এবং ওখানে ধরুন আপনি দীর্ঘদিন ধরে, প্রথমে তো আপনাকে ডি-অ্যাডিক্ট করেছে, ওদের যে প্রোগ্রামটা, তাদের আপনাকে ডি-অ্যাডিক্ট করেছে, সেই সময়টা খুব কষ্টের ফেজ যায় যখন উইথড্রয়াল সিম্পটমগুলো হয়, কিন্তু সেটা পেরিয়ে যাওয়া যায়। তারপর তো খাবার একটা ইচ্ছে তো জাগে, আপনার কি এখন খাবার ইচ্ছেটা একদম চলে গেছে 17 মাসে? নেশার ইচ্ছেটা দেখুন, নেশা যে আমাকে যে তৃপ্তি দিয়েছে, সে তৃপ্তি ভোলা খুবই ডিফিকাল্ট। সারা জীবন আমি মিথ্যে কথা বলা হয়ে যাবে যে আমি নেশা করার ইচ্ছা আসে না, বা সেই মৌতাত আমার মনে পড়ে না। তবে আজকে ভাবনা চিন্তার জায়গা থেকে বুঝতে পারছি যে একটা স্বাভাবিক মানুষ এবং আমাদের যা দেশের যা কালচার, সেই জায়গায় নেশা করেছি, যেটা সেটা অপরাধ করেছি, সেটা আমি বুঝতে পারি। আচ্ছা, একটা স্বপন বাবুর কথায় ফিরে আসছি, একটা টেলিফোন আছে আমাদের, একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে নোবেল চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আপনি হচ্ছে যে আজকের অতিথি উনি যে নিয়ে এসেছেন, উনি কি প্যাথিডিন ইনজেকশন নিয়েছেন? কি প্যাথিডিন নিয়েছেন কখনো? হ্যাঁ, প্যাথিডিন নিতে হয় না, প্যাথিডিন নরফিন যখন নিয়েছি তখন প্যাথিডিনের ব্যাপারটা বুঝি। আচ্ছা, নরফিন বলে যে ইনজেকশনটা উনি নিয়েছেন তাতেই প্যাথিডিনের কাজটা উনি বুঝতে পেরেছেন, প্যাথিডিন আলাদা করে নেননি কেন? আপনার প্যাথিডিন ইনজেকশনে, মানে আমার একজন পরিচিত, হ্যাঁ, মোটামুটি উনি প্যাথিডিন ইনজেকশন মানে নিয়ে থাকেন আর কি। হ্যাঁ, না, প্যাথিডিনটা বেদনা নাশক, কেমন খুব ব্যথা ট্যাথা হলে তো এগুলো নেয়, তো সেটা কি ডাক্তারই তাকে দিয়েছে? না, ডাক্তারের কাছে না, সে আসক্ত হিসেবে প্যাথিডিন ইনজেকশনটা ব্যবহার করে। তো সেই একই, তিনিও নেশা আসক্ত। আমি আপনাকে বলছি যে প্যাথিডিন ইনজেকশন বাজারে বন্ধ হয়ে গেছে বহুত দিন, এখন তিনি জালি বিহার মেড প্যাথিডিন নিচ্ছেন, ওতে কিছু হয় না। বিহার মেড, আচ্ছা, তাহলে তো একদিক দিয়ে ভালো, নেশা জিনিস আসলে ওনার কোনো ক্ষতি হচ্ছে না, উনি নিজে থাকুন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলি সেটা একটাই লাস্ট, যেটা বেলার আপনাকে আমরা শুনছিলাম আপনার কথা, আপনি বললেন যে মৌতার থেকে বেরিয়ে আসাটা ডিফিকাল্ট, কিন্তু ধরুন 17 মাসে এমন তো হয় না যে মৌতাত ভোলাটা, কিন্তু এটা আপনি বলছেন না যে ধরুন আজকে অনেক দিন পরে যখন এসে দেখছেন আপনার অনেকটা বয়স চলে গেছে, তখন কি হতাশ লাগে নাকি তখন মনে হয় না আবার নতুন করে শুরু করা যায়? নতুন করে শুরু করার, দেখুন অ্যাকচুয়ালি এর পেছনে অনেক কিছু ম্যাটার করে,
যেমন স্বাভাবিক ভাবনা চিন্তা করার জায়গা থেকে নিজের যোগ্যতার মূলক এবং বয়সসুলভ আচার আচরণ নির্ধারণ করে বেঁচে থাকার একটা প্রবণতা আসে, স্বাভাবিক ভাবনা চিন্তাটা জাগে। সেই জায়গা থেকে আজকে আমার চাহিদা খুবই সীমিত। কি চাহিদা আপনার আজকে? আজকে আমার চাহিদা, ধরুন আমার ডিভোর্স যেহেতু হয়েছে, আমি কোনো নারীর সাথে কোনো যৌন সম্পর্ক রাখিনি আজ ধারাবাহিকভাবে সেই 95 থেকে অ্যাজ অন ডেট। তার ফলে আমার সন্তানরা তারা আজকে আমাকে যোগ্যতা দিচ্ছে এবং আমার কাছে ফিরে এসছে। এবং আমি এটা আপনার কাছে খুব বড় পাওয়া বলে মনে হয় যে এই যে আমার সন্তানরা আমার কাছে এসেছে। একটা মানুষের সে অ্যাডিকশন প্রবলেম থাকার পরেও সে যদি ক্যারেক্টার নিজেকে রিটেন করে, তার মধ্যে যদি এডুকেশন থাকে, এডুকেশন মাস্ট, হ্যাঁ এডুকেশন থাকে, এবং পারিবারিক পরিকাঠামো যদি মজবুত হয়, সাপোর্ট দেয়, হ্যাঁ মজবুত হয়, মজবুত আমার ব্লাড লাইন আমি কথা বলছি, এবং এই রকম ট্রিটমেন্ট সেন্টারের একটা গ্রুমিং, কাউন্সেলিং এবং ওয়ার্ক পেপার, গ্রুপ ডিসকাশন ধারাবাহিকভাবে যেটা স্বাভাবিক মানুষ একটা রিহ্যাবিলিটেশন মানে তার যে পুনর্বাসন, সেটা কি করেন ওরা? আপনাকে কি সেরকম ভাবে কিছু করেছে? হ্যাঁ ধারাবাহিকভাবে আমার এখনো চলছে, আমি এক্সটেন্সিভ কেয়ার আমাকে দেওয়া হচ্ছে। যে এইখানে ফাউন্ডেশন যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে 32-33 দিন ডি অ্যাডিকশন একটা ফেজ, সেখানে একটা আবদ্ধ পরিবেশে রাখা হয়, মানে গেটটা বন্ধ থাকে, দুটো ইনচার্জ থাকে, একটা সিনিয়র স্টাফ থাকেন। তো সেই জায়গায় পেশেন্টরা বেশি নড়াচড়া করতে পারেন না, যা নিজের জ্বালা যন্ত্রণা, আমি বলছি সেগুলো তো আমি জানি এই ফেজটা। আমি বলছি এখন রিহ্যাবিলিটেশন যেটা, তিনি তো সমাজে ফিরবেন, আপনাকে তো সমাজে ফিরে যেতে হবে, সেখানে গিয়ে আপনি কি করবেন সেটা তো একটা বড় প্রশ্ন। দেখুন স্যার, আজকে যে আমি সমাজে আপনাকে ফিরিয়ে নেবে কিনা এটাও একটা বড় কথা। সমাজে আমাকে ফিরিয়ে নেবে কিনা সেটা পরের কথা, কিন্তু আজকে যে আমি সমাজে ফিরে এসেছি তার প্রথম উদাহরণ হচ্ছে যে আমি আপনাদের সামনে এসে কথা বলতে পারছেন, এবং আপনার মনে হচ্ছে আপনি নতুন মানুষ হয়ে আবার নতুন করে বাঁচতে পারছেন। মানুষ হিসেবে আমি সেই একই আছি, আমার যে ব্যথা বেদনা, গ্লানি, হতাশা সবকিছু আমার মধ্যে সীমিত, কিন্তু আমি সেটা অতিক্রম করার মতো আজকে যোগ্যতা রাখছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অভিজ্ঞতা অনেকেই আমাদের মধ্যে যারা শ্রোতা দর্শক আছে ইন্সপায়ার্ড হবেন নিশ্চয়ই, এবং আপনার কাছে আমাদের শুভকামনা রইল আপনি যেন এই জীবনটাকে কখনো না ফিরে যান। ভালো থাকেন। আচ্ছা।